একটা ছেলের যৌন স্বাস্থ্য নিয়ে কথা বলার নাই আমাদের। আর নিজের স্বাভাবিক যৌন স্বাস্থ্য সম্পর্কেই তো সে জানে না, সে কিভাবে একটা মেয়েকে ট্রিট করবে। জনসংখ্যা বিস্ফোরণে বা জনসংখ্যা বৃদ্ধিতে বড় একটা অবদান রাখছে এখন এই বাল্যবিবাহ বা অ্যাডোলেসেন্ট কাপলরা। তার হাতে ফোন তুলে দেওয়া হয়। ফোন তুলে দেওয়ার পর এরা কী করে, এই যে কমিউনিকেশনটা হয় এরপর তারা বিয়ের যে চিন্তা ভাবনাটা এদের মাথায় আসে। সাজেক এলাকা যেটা কিন্তু বাংলাদেশের একদম বৃহত্তম পর্যটন এরিয়া, কিন্তু সাজেকে যাওয়ার আগে যে গ্রামগুলো আছে সেই গ্রামের যে স্বাস্থ্য ব্যবস্থা এটার খুবই করুণ। আমাদের বাল্যবিবাহের হার হচ্ছে 51.4%, যেটা এশিয়ার মধ্যে সর্বোচ্চ এবং গ্লোবালি 8th। মানে সাবসাহারান আফ্রিকার বাদ দিলে এর বাইরে বাংলাদেশ কিন্তু বাল্যবিবাহের দিক থেকে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এটা কিন্তু আমাদের জন্য আসলে লজ্জার। তার মানে আমাদের অবস্থান আফগানিস্তান বা এই সমস্ত দেশের চাইতেও পিছনে বাল্যবিবাহের দিক থেকে। এবং অ্যাডোলেসেন্ট বার্থ রেট, যেটা অ্যাডোলেসেন্ট বার্থ রেট হলো যে কোনো একটা নির্দিষ্ট বছরে 15 থেকে 19 বছর বয়সী যারা আছে তাদের কতজন প্রেগনেন্ট থাকে। তো সেটা হচ্ছে প্রতি 1000-এ 74 জন। যে সমস্ত নারীরা বাচ্চা জন্ম দিচ্ছে তাদের মধ্যে কতজন 18 বছর বয়সের মধ্যে প্রেগনেন্ট হয়েছিল, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি রেট, যেটা হলো 24% আমাদের দেশে। এটাও কিন্তু অনেক মাত্রাটা অনেক উচ্চ মাত্রা। উন্নত দেশের সাথে আমাদের দেশের বাল্যবিবাহের একটা কিন্তু মৌলিক পার্থক্য আছে। উন্নত দেশের অধিকাংশ বাল্যবিবাহ যাদের হয় তারা আউট অফ ম্যারেজ, আউট অফ ওয়েডলক, কিন্তু আমাদের দেশে এই যে মানে প্রেগনেন্ট হচ্ছে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি, তার বেশিরভাগই কিন্তু ম্যারিড অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি। এই স্টাডিতে উঠে এসেছে, বিশেষ করে ময়মনসিংহের যে স্টাডিটা এবং আমাদের কোস্টাল এরিয়ার যে স্টাডিটা সাতক্ষীরায়, ওখানে ভালোভাবে উঠে এসেছে ক্লাইমেট ভালনারেবিলিটিটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ল্যাক অফ গ্রাসরুট এনগেজমেন্ট আমাদের কোস্টাল এরিয়াগুলিতে ব্যাপকভাবে কিন্তু লবণাক্ততা পানিতেই শুধু না গ্রাউন্ড ওয়াটার ইন্ট্রুশনও হয়েছে। মূলত কাজের জায়গাটা আমাদের প্রায়োরিটি সেটা হচ্ছে কনসালটেন্সি, আইসিটি সলিউশন এবং হচ্ছে কমিউনিকেশন। তারপর আমরা যেটা চেষ্টা করছি রেড অরেঞ্জ আমরা শেয়ারনেট ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠিত হতে যাচ্ছি ইন ফিউচার, যেটা এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর যে আমাদের রেজিস্ট্রেশন অনগোয়িং প্রসেস, আমরা শেয়ারনেট ফাউন্ডেশন হিসেবে সামনে কাজ শুরু করব। আমাদের কাজের যে জায়গাটা মূলত ফোকাস হচ্ছে হেলথ অ্যান্ড জেন্ডার, এসআরএইচ আছে তার সাথে, ওয়াটার ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, ফুড সিকিউরিটি, নিউট্রিশন, সোশ্যাল কমপ্লায়েন্স, এডুকেশন, কর্পোরেট সেক্টর, স্ট্রেংথেনিং, ফাইনালি হিউম্যান রাইটস। এখন যে প্রজেক্টটি নিয়ে আমরা কাজ করব জানি আজকে আমরা এখানে বসেছি, এটা মূলত হেলথ অ্যান্ড এসআরএইচআর অ্যান্ড জেন্ডার অ্যান্ড হিউম্যান রাইটসকে ফোকাস করে। আর্লি চাইল্ড ম্যারেজ, আর্লি ম্যারেজ এবং এই যে চাইল্ড প্রেগনেন্সি, আমি কিশোরী প্রেগনেন্সি না বলে চাইল্ড প্রেগনেন্সি বলবো, যে সেটা প্রতিরোধ কেন করতে হবে সেটা নয়, তার শরীর সম্বন্ধে ধারণা কোনোভাবেই যতটুক দেওয়া হয়েছে সেটি একদমই একটা উপযোগিতা নেই। এবং ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে ইউনেস্কোর, যেটি সমস্ত ইউএন এজেন্সিগুলো ইনক্লুডিং ইউএনএফপিএ যেটি ধারণ করে রিকমেন্ড করে, সেইটার ধারে কাছে এই কারিকুলাম নাই। এই প্রিভিয়াস দুইটা গভর্নমেন্টের চরম অবহেলা এবং চরমতম আমি বলবো মূর্খতার কারণে ফ্যামিলি প্ল্যানিংয়ের প্রোডাক্টগুলো প্রকিউর করা হয়নি, এবং এরই রেজাল্ট হিসাবে স্যার বলছিলেন টিএফআর এখন বেড়ে গেছে, 2.4 হয়েছে, কিন্তু সেটি 25 সালের সার্ভে, 24 সালের সিচুয়েশন। যেই মেয়ে 15-16 বছর বয়সে গর্ভধারণ করে তার নিজেরই শারীরিক সক্ষমতা তৈরি হয়নি যে সে প্রেগনেন্ট হবে বা গর্ভধারণ করবে। তো সেই সময় সে গর্ভধারণ করতে হচ্ছে, সে নট ফিজিক্যালি মানে শারীরিকভাবে সক্ষম না, সে মানসিকভাবে সক্ষম একটা সন্তান ধারণ করার জন্য। আসলে একটা সন্তানের পেটে আবার আর একটা সন্তান সে ধারণ করছে, মানে সেই দিকে আমাদেরকে আসলে বিবেচনা করতে হবে। তাই যে মাটা সে নিজে শারীরিকভাবে সক্ষম না, যে সে মানসিকভাবে সক্ষম না, সে যদি একটা সন্তানের মা হয় তাহলে সেই মায়ের পরিণতি কী কী হতে পারে। সে অপুষ্টিতে ভুগছে এবং এর ফলে তার প্রেগনেন্সিটা যারা অল্প কি বলে মানে পরিপূর্ণ বয়সে গর্ভধারণ করছে তার থেকে কিন্তু এই মাটা বেশি ঝুঁকিপূর্ণ থাকে।
ছেলেরাও তো এখন চিন্তা করে ভাই রাস্তা তো আনসেফ, মেয়েদের কথা তো আছেই, ছিলই, সে তো অনেক কারণে, কিন্তু আমি তো রাস্তা আনসেফ। তার মানে সিকিউরিটি সিস্টেম টোটালি আমার সোশ্যাল সিকিউরিটিতে আমাদের ইনভেস্টমেন্ট একদম কমের দিকে। আর আমি একটু শেষের দিকে যাচ্ছি, তা হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়া নিয়ে একটা আলোচনা আছে। গিয়ে দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে যত রিলস তৈরি হচ্ছে, ইয়াং জেনারেশনের কাছে সবচেয়ে বেশি কনজিউম যে কন্টেন্ট সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া রিলস। এই সোশ্যাল মিডিয়া রিলসের একটা বড় বা মেজরিটি জায়গা হচ্ছে নর্মস, এবং সেখানে আছে যে মেয়েরা এটা পারে না, মেয়েরা ড্রাইভ করতে পারে না, গেট খুলতে পারে, নানান ধরনের। তার মানে কি এই কন্টেন্টগুলো যখন সোশ্যাল মিডিয়াতে আসছে, ওয়্যার ইজ দ্য কমিউনিটি স্ট্যান্ডার্ড? যে কমিউনিটি স্ট্যান্ডার্ডের কারণে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়, তাহলে এখানে আটকায় না কেন? আমি এই আলোচনাগুলো করলাম এই কারণেই, কারণ হচ্ছে আমরা যখন উইল সেন্টার দ্য ডিসকাশন অ্যারাউন্ড যে চাইল্ড ম্যারেজ কেন হচ্ছে না হচ্ছে। 2017 সালে আইন করেছি, সেখানে 19 নম্বর ধারায় বলেছে স্পেশাল প্রভিশন, এ নিয়ে আপনারা কথা বলেছেন, বাট এই কথাটা কেন আসছে না? যে জরিমানাটা আপনি করলেন, সেখানে এই জরিমানার বাংলাদেশে আজ পর্যন্ত কয়টা হয়েছে? অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি অনেক হাই খুলনা এরিয়াতে, কেন এই কোশ্চেনটা আপনি রেখে গেছিলেন। এইটার মেইন কারণ হচ্ছে চাইল্ড ম্যারেজ হচ্ছে শুধুমাত্র মেয়েরাই অল্প বয়সে বিয়ে করছে তা না, সাথে তার যে পার্টনার সেও অল্প বয়সী, এবং তাদের এই এসআরএসআর রিলেটেড কোনো জ্ঞান নেই, দুজনের একজনের না। ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েদের বিয়ে হয় 13 থেকে 15-র মধ্যে, যারা দলিত কমিউনিটির। তো এই ক্ষেত্রে কি হয় যে এই রিপ্রোডাক্টিভ হেলথ যে বিষয়গুলো আছে, বা তার মাসিককালীন যেই ইনফরমেশন বা যেই পিরিয়ডটার মধ্য দিয়ে তাকে যেতে হয়, সে এটা জানেই শ্বশুরবাড়ি, যে সে স্কুলেও এটা জানতে পারছে না, সে তার পরিবারে তো জানছেই না, জানছে তার শ্বশুরবাড়িতে যে। সো যেহেতু সে জানে না এটা, সেহেতু সে তার রিপ্রোডাক্টিভ হেলথ সম্পর্কেও তার কোনো আইডিয়া নেই, এজন্য অনেক বেশি হচ্ছে প্রেগনেন্সি, মানে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি বেড়ে যায়। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম হচ্ছে ডিজাস্টার প্রোন এরিয়া, ফলে ওইখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাস্টার হয়, বা আর্লি ম্যারেজের অনেকগুলো কারণ আছে। এবং এই কারণগুলোর পাশাপাশি এই যে ক্লাইমেট চেঞ্জের ফলে যে ডিজাস্টারের পরিমাণ বেড়ে যাচ্ছে, এটাও কিন্তু এক ধরনের বড় ধরনের কারণ। তো সেই জায়গা থেকে আমরা কাজ করতে দেখেছি যে আমাদের সবচেয়ে বড় যে গ্যাপটা, সেটা হচ্ছে আমাদের নলেজ গ্যাপ। প্রথমত হচ্ছে যে নলেজগুলো দেয়া হচ্ছে যারা আসলে শহর কেন্দ্রিক, তারা খুব মোটামুটি কিছুটা পাচ্ছে, কিন্তু যারা একেবারে রিমোটে বাস করে তারা আসলে এই নলেজগুলো কোনোভাবেই পায় না। 1 নাম্বার 2 হচ্ছে যেহেতু এই অঞ্চলে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করে, ফলে দেখা যায় যে লোকাল ল্যাঙ্গুয়েজে আসলে কোনো ধরনের তথ্য তারা পাচ্ছে না, ফলে তারা আলটিমেটলি সব ধরনের তথ্যের বাইরে থেকে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ, কারণ আমি যদি তথ্যই না জানি আমি কিভাবে সার্ভিস নেব। যারা ইসলামিক মাইন্ডের আছেন, বাবারা মসজিদে যান, তখন ওনাদের মাথার মধ্যে একটা সাবজেক্ট দেওয়া হয় যে মেয়ে তো বড় হচ্ছে, আর কত, বিয়ে দিয়ে দেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখনকার সময় 24, 25, 26 সময়ে যে বিয়েগুলো দেখেছি বাচ্চা বাচ্চা মেয়েদের, ছেলেদের, এরা বেশিরভাগই সোশ্যাল মিডিয়াতে আসার পরেই এরাই ভুলটা করছে। আর এই ভুলটা করার মধ্যে আমি সবচেয়ে বেশি দেখছি যে এরা যারা ফ্যামিলিতে থাকেন, ফ্যামিলির মা বাবা থাকেন, বড়রা থাকেন, পর্যাপ্ত সময় না দেওয়ার কারণে এদের হাতে ফোন তুলে দেওয়া হয়। ফোন তুলে দেওয়ার পর এরা কী করে, এই যে কমিউনিকেশনটা হয়, এরপর তারা বিয়ের যে চিন্তা ভাবনাটা এদের মাথায় আসে। পার্বত্য অঞ্চলে বাল্য বিয়ে এবং কিশোরী গর্ভধারণের যে প্রেক্ষাপট, সেটা অনেকেই আপনারা রুট কজ হিসেবে অ্যানালাইসিস করেছেন যে আনপ্রিভিলেজ হওয়ার কারণে, বা ওইখানে সুযোগ সুবিধাও কম আছে, বা আমাদের যে একটা পরিবেশগত যে এনভায়রনমেন্টটা লাগে সেটা ওখানে নাই। তো এগুলো সব কিছুই ঠিক আছে, মানে পাহাড়ের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম ইস্যুগুলাই আছে, তবে পাহাড়ের ক্ষেত্রে আরও কিছু ফ্যাক্টর এখানে আসলে কাজ করে। যেমন আপনি বলেছেন যে ভৌগোলিক অবস্থান, মানে আপনারা যদি সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে যদি একটু থাকেন, তাহলে কিন্তু দেখতে পাবেন সাজেক এলাকা, যেটা কিন্তু বাংলাদেশের একদম বৃহত্তম পর্যটন এরিয়া, কিন্তু সাজেকে যাওয়ার আগে যে গ্রামগুলো আছে, সেই গ্রামের যে স্বাস্থ্য ব্যবস্থা এটার খুবই করুণ আমরা বেশিরভাগ দেখতে পেয়েছি। এবং মানে এরকম কেস স্টাডি অনেকগুলাই আছে। খুবই দুঃখজনক ঘটনা যে এখানে মারা আসলে চিকিৎসা সেবা যেরকম পাওয়ার কথা সেভাবে পায় না, বেসিক যে স্বাস্থ্য সেবা পাওয়ার কথা সেটাও পাওয়া যায় না। এবং একই সাথে এই যে কিশোরী যারা আছে বা কি বলবো, যারা গর্ভধারণ করে, তাদের অবস্থাও খুবই বাজে। এবং এখানে আরেকটা ফ্যাক্টর কাজ করে,
ওখানকার যে বাল্যবিবাহটা হচ্ছে সেটা ইনফরমেশনটা কিন্তু যাচ্ছে না। যেমন সাজেক কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, এবং যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো এত প্রান্তিক এরিয়াতে যে ওখানে যদি একটা বাল্যবিবাহ হয় ওখানকার ম্যাজিস্ট্রেট কিন্তু জানবে না, কেউ জানবেও না এটা। ফুল চাইল্ড ম্যারেজের কারণে অনেক প্রকার সমস্যা হচ্ছে, বা তাদের আপনার পরিবার চালাতেও অনেক বেশি সমস্যা হচ্ছে। তো আমি আপনার এটা নিয়ে আমাদের কাজ করা উচিত যে যেহেতু আমরা সবাই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অনেক বেশি চালাই, তো আমাদের যে ক্যাম্পেইনগুলো এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আরও বেশি এগুলোতে আপনাদের হওয়া উচিত। কারণ আমরা শুধুমাত্র পাঠ্যপুস্তকে না রেখে অনলাইনেও যদি আমরা করতে পারি তাহলে হয়তো আরও বিস্তৃত পরিসরে এই জিনিসগুলো প্রসার করা সম্ভব হবে। বরিশালে বাল্যবিবাহের হার প্রচুর বেড়ে গেছে। আমি স্কুলগুলোতে নিয়ে বিগত 4 বছর ধরে কাজ করছি, ইউথ প্রকল্পের মাধ্যমে আবাসের সাথে আমি এবছরও কাজ করার সুযোগ হয়েছে। দেখা গেছে অনেক স্টুডেন্ট আছে যে সুন্দরী হয়েছে, স্কুলে যেতে পারছে না, বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে, বা তার খুব ভালো একটা ভবিষ্যৎ স্কুলে যেই পড়াশোনার পরিবেশটা পায় বাসায় বসে সে পাচ্ছে না, কিন্তু স্কুলে পাঠাচ্ছে না, সে পরীক্ষা দিতে যাবে, স্কুলে যাবে না। এই ঘটনাগুলো ঘটছে, এদিকে একটু বিশেষ নজর দেওয়ার জন্য অনুরোধ রইল। আপ টু 70% ছেলেরা মনে করে যে মাসিক নর্মালিশন এটা একটা রোগ, কিন্তু এটা কিন্তু ছেলে হিসেবে আমার জানার কথা ছিল। আমি বিভিন্ন ট্রেনিং পেয়েছি, বিভিন্ন সেমিনারে কথা বলছি, কিন্তু তারা কিন্তু সেই লেভেলে এখনই যায়নি। তো আমার মনে হয় অ্যাডোলেসেন্ট ফ্রেন্ড সেন্টারগুলো যেগুলো আছে সেই দিকে সরকারের আরও বেশি মনোযোগ দেওয়া দরকার, এবং প্রচার অনেক বেশি বাড়ানোর প্রয়োজন আছে। পুরুষরা তার থেকেও কম জানে, অর্থাৎ এসআরএচআরের যে মিনিংটাই সেটাই জানে না। দেখা যাচ্ছে সেই পুরুষটা বা ছেলেটা ইউনিভার্সিটি পড়ুয়া অথবা কলেজ পড়ুয়া, বাট এই বিষয়ে তার কোনো নলেজ নাই। যেহেতু তার কোনো নলেজ নাই, তাহলে সে কিন্তু জানতে পারবে না বা বুঝতে পারবে না যে একটা কিশোরী মেয়েকে যদি সে বিয়ে করে বা বাল্যবিবাহের অন্তর্ভুক্ত হয়, পরবর্তী সেগমেন্টে তার ওয়াইফ কিভাবে প্রেগনেন্ট হচ্ছে, অর্থাৎ কিশোরী গর্ভধারণ করতেছে, তার শিশু মৃত্যু হচ্ছে, মাতৃমৃত্যু হচ্ছে, এবং যেই ঝুঁকিগুলো সেগুলো সেই ছেলেটা জানতে পারে না। যেমন মেয়েদের যৌন স্বাস্থ্য ব্যাপারটা জানা দরকার। দেখবেন যৌন স্বাস্থ্যর প্রশ্নটা ছেলে সেন্ট্রিক। যতদূর আপনার বইতে যতদূর আছে, ছেলেদের যৌন স্বাস্থ্য নিয়ে কি আমরা আলাপ করি? আসলে একটা ছেলের যৌন স্বাস্থ্য নিয়ে কথা বলার নাই আমাদের। এবং একটা ছেলে তার নিজের যৌন স্বাস্থ্য, তার ইরেকশনস, তারপরে এই যে স্বপ্ন দোষ শব্দগুলি চিন্তা করেন, মানে দোষ হওয়াই দোষ, তো যাই হোক ইত্যাদি, এই সমস্ত কিছু যেগুলি আছে তার নিজের স্বাভাবিক যৌন স্বাস্থ্য সম্পর্কেই তো সে জানে না। সে কিভাবে একটা মেয়েকে ট্রিট করবে, এবং তার সাথে আমরা ভায়োলেন্স যতখানি জড়িত, আমরা জানি যে ভায়োলেন্স একটা বিরাট জায়গা। একজন যখন ভায়োলেন্ট হয়, এবং এই আমাদের বাবা মা অনেক ক্ষেত্রেই ধরা যাক যে বিয়ে দেওয়ার কথা চিন্তা করেন, যে কারণে আমরা একটা ভায়োলেন্স সোসাইটিতে বাস করি, এবং অবশ্যই ভুলভাবে চিন্তা করেন। কেননা আমরা দেখছি যত বাচ্চারা, তাদের তো আর বিয়ে দিয়ে দিতে হচ্ছে না, তারা তো তার আগেই ভায়োলেন্সের শিকার হচ্ছে, বোনের শ্বশুর বাড়িতে গিয়ে ভায়োলেন্সের শিকার হচ্ছে, সে সমস্ত ব্যাপার তো আছেই। সব আইনের উপরের আইন হলো গিয়ে কনস্টিটিউশন, এর উপরে আর কেউ নাই। তো আমরা আমাদের আর্টিকেল 15-এ মানবাধিকারের কথা বলা আছে, সেখানে মেডিকেল কেয়ারের কথা বলা আছে, কিন্তু মেডিকেল কেয়ার এত ভাস্ট সাবজেক্ট যে এটা কোনোভাবেই আসে না। আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে তাদের কনস্টিটিউশন আর্টিকেল 38-এ ওমেন্স রাইটের ক্ষেত্রে সেফ মাদারহুড এবং এসআরএইচআরটাকে তাদের মানবাধিকার হিসেবে তারা সংমিশ্রিত করেছে আমাদের সংবিধানে। তো আমরা যারা কাজ করছি সবাই মিলে যদি আমরা আওয়াজ তুলি যে আমাদের সংবিধানেও এই সেফ মাদারহুড এবং এসআরএইচআর বিষয়টাকে আনতে হবে, তাহলে দেখা যাবে যে এই সর্বোচ্চ আইন আমাদেরকে প্রোটেক্ট করবে এই বিষয়টাকে এগিয়ে নেওয়ার জন্যে। টিএফআর বেড়ে যাওয়ার পিছনে যে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সির একটা বড় অবদান, এটা কিন্তু আমাদের সার্ভেতেই বোঝা গেছে যে আমাদের অ্যাডোলেসেন্ট বার্থ রেট যেটা আমাদের এসডিজি টার্গেট আছে, এসডিজি টার্গেট আছে যে অ্যাডোলেসেন্ট বার্থ রেট প্রতি 1000-এ 50-এ নামিয়ে আনতে হবে। বাট আনফর্চুনেটলি সেটা বেসলাইনে যা ছিল তার চেয়ে বেড়ে গেছে, 92 নাও। মিক্সের যে সর্বশেষই 92 প্রতি 1000-এ। তার মানে কি দাঁড়াচ্ছে যে জনসংখ্যা বিস্ফোরণে বা জনসংখ্যা বৃদ্ধিতে বড় একটা অবদান রাখছে এখন এই বাল্যবিবাহ বা অ্যাডোলেসেন্ট কাপলরা। আপনার মতো ডাক্তার হতে চেয়েছিলাম, আপনার মতো
পিএইচডি হতে চেয়েছিলাম, আপনার মতো প্রতিষ্ঠানের হেড হতে চেয়েছিলাম, নারী হেড, কিন্তু হতে পারিনি। অ্যান্ড দে ওয়ার ক্রাইং। তার মানে না যে ওরা চায় না, ওরা চায়, আমরা তাদের দিতে পারি না, আমার সমাজ দিতে পারে না, আমার বাবা মারা দিতে পারে না। বাবা মাদের কি শাস্তি দিবেন? আর্লি যদি ম্যারেজ দেয়, শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি একটা কথা বারবারই বলি, আপনি আমেরিকাতে যদি গাড়ি ড্রাইভ করে থাকেন, আপনি 60 মাইল স্পিডে যাওয়ার কথা, আপনি যদি 70 মাইল স্পিডে যান ফর সার্টেন পিরিয়ড অফ টাইম, আপনার মোবাইলে চলে আসবে ইউ হ্যাভ এক্সিডেড রেকমেন্ডেড স্পিড, তোমার এত ডলার ফাইন হয়েছে, তুমি এত তারিখের মধ্যে না দিলে তোমার ড্রাইভিং লাইসেন্সের নম্বর কাটা যাবে। আমাদের হ্যাঁ, খালি ট্রাফিকে করলে হবে না, ইউ হ্যাভ টু ডু ইট ইন এভরি আসপেক্ট। খালি আমরা বসলাম কথা বল, আজকের থেকে তো কথা বলছি না, বলতে বলতে তো মুখ ব্যথা হয়ে গেল। কিছু অ্যাচিভ করেছি, কিন্তু অনেক অ্যাচিভ করতে হবে। তা আমার সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, সমকালের কাছে, যে আপনার কথাটা একটু শক্ত হবে, আপনার কথাটাও জায়গা মতো পৌঁছাবে।